সিএনএফ এজেন্ট ধর্মঘটে 2 দিন ধরে অচল কমলাপুর আইসিডি, শুল্ক গোয়েন্দার বিরুদ্ধে হয়রানির অভিযোগ। বাজারে এখনো বাড়তি চালের দাম, মিল মালিকদের কারসাজিকে দুষছেন খাদ্যমন্ত্রী। আটকে পড়া প্রবাসীদের বিদেশ পাঠাতে পররাষ্ট্রমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং ব্যাংকে আমানতের সুদ কমায় সঞ্চয় যাচ্ছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে, ঝুঁকিতে ভবিষ্যৎ বিনিয়োগ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছেন কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানবো বিস্তারিত। টানা দ্বিতীয় দিনের মতো অচল অবস্থায় কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো, বন্ধ সব ধরনের পণ্য খালাস। শুল্ক গোয়েন্দার কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে রোববার থেকে কর্মবিরতিতে সিএনএফ এজেন্টরা। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে রোববার থেকে কাজ বন্ধ রেখেছেন কমলাপুর আইসিডির সিএনএফ এজেন্টরা। এতে কন্টেইনারে পড়ে থাকছে আমদানি করা বিভিন্ন পণ্য। সিএনএফ এজেন্টদের অভিযোগ, পণ্য শুল্কায়ন ও পরীক্ষায় আইনের তোয়াক্কা করেন না গোয়েন্দা কর্মকর্তারা। পরীক্ষার নামে আমদানি করা পণ্য নষ্ট করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। কাস্টম এজেন্টরা বলছেন, কর্মকর্তাদের অসহযোগিতার কারণে পণ্য খালাসে মাসখানেকও লেগে যায়। এতে গুনতে হয় বাড়তি টাকা। একটা মোরগ যদি খুলে আবার সেটাকে পরিমাপ করা হয়, সে মাল কেউ কেনে, আর এ মাল নষ্ট হয় না? এরম হাজার হাজার মাল নষ্ট হয়। সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, গেল মার্চ থেকে বেড়েছে এসব সমস্যা। শুল্ক গোয়েন্দা ও কাস্টমস হাউস কর্মকর্তাদের মধ্যে সমন্বয় নেই বলে অভিযোগ তাদের। এসব বিষয়ে এনবিআর অভিযোগ করেও প্রতিকার মেলেনি বলে দাবি সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের। শুল্ক গোয়েন্দা এবং আইসিটি কমিশনার দুইজনের মধ্যে সমন্বয়হীনতার কারণে আমরা একটা বিপদের সম্মুখীন হয়েছি। এবং তারা যেভাবে মাল কায়িক পরীক্ষা করে, সেটা কোনো কায়িক পরীক্ষা কাস্টমের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে না। আইসিটিতে যে ডেপুটি ডাইরেক্টর বসে, তার ওখানেও আমরা বহুবার আমাদের ছেলেপেলেরা গিয়া বহুবার চেষ্টা করছে, কিন্তু দেখা গেল কি তারা কোনোভাবেই কর্ণপাত করেন না, বরং এদের সাথে মিসবিহেভ করে। রুম থেকে অনেক সময় আমাদের ছেলেপেলেরা যখন প্রতিবাদ করতে যায়, তখন তারা আবার ওখান থেকে মিসবিহেভ করে তাদের লাইসেন্স বন্ধ অফ করে দেবে, অ্যারেস্ট করাবে, কত রকমের মানে আজে বাজে তারা পদক্ষেপের কথা তাদেরকে দিয়ে হুমকি টুমকি প্রদান করে। এ নিয়ে কথা বলতে রাজি হননি কমলাপুর আইসিডির কমিশনার। আর অসুস্থ থাকায় শুল্ক গোয়েন্দা মহাপরিচালকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। যোগাযোগ করা হলে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরাও কিছু বলতে রাজি হননি। এদিকে দ্রুত সমস্যার সমাধান করা না হলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিএনএফ এজেন্টরা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে চাল। মোটা চালের কেজি প্রায় 50 টাকা। এতে ক্ষুব্ধ ক্রেতারা। দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের কারসাজিকে দুষছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অভিযুক্ত মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কয়েক সপ্তাহ ধরে বাজারে বাড়তি সব ধরনের চালের দাম। মোটা ও সরু যে কোনো চাল কিনতেই বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 56 থেকে 60 টাকা কেজি দরে। 28 জাতের চালের কেজি 48 থেকে 50 টাকা। আমার মধ্যে তো কিছু হইতেছে না, আমরা খুচরা দোকানদার স্যার, আমরা আনছি চলে যখন 1 কেজি চলে একটা লাভ হয় না। কম্পারিজন একটু খরিদের মধ্যে একটু বাড়ছে, আগে সহানুভূতি পর্যায়ে ছিল, এখন একটু বাড়ছে। খাদ্যপণ্যের ন্যায্য দাম নিশ্চিতে খোলা বাজারে কম দামে চাল ও আটা বিক্রি করছে খাদ্য মন্ত্রণালয়। প্রতি কেজি চাল 30 টাকা আর আটার কেজি 18 টাকা। তবে চাহিদা তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় সুফল পাচ্ছেন না ভোক্তারা। সরকার 1 টন চাল দিছে, 2 টন আটা দিছে, আটা কম নিচ্ছে, চাল যেটা দিছে পরিমাণ ওই চাল বিতরণ শেষ, এখন ওরা পাচ্ছে না। চালের দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের দায়ী দেখছেন খাদ্যমন্ত্রী। তিনি জানান, মিলারদের কারসাজি রোধে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির প্রক্রিয়া চলছে। দুঃখের বিষয় যে এই করোনাকালীন সময়েও আমরা ভালো হতে পারিনি। যাদের ফুড গ্রেড লাইসেন্স নাই,
বা যেগুলো বন্ধ মিল আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাই, সেই সমস্ত গোডাউনে আমরা এখন অভিযান চালিয়ে দেখতেছি যে 500, 700, 800 করে মেট্রিক টন ধান তারা মানে বেশি দামের আশায় তারা মজুত করে রেখেছে। খাদ্য মন্ত্রণালয় হিসেবে বর্তমানে দেশে সরকারি গুদামে চালের মজুদ আছে 10,40,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বৈদেশিক শ্রমবাজার সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে কর্মসংস্থান তৈরির সম্ভাবনা এবং আটকে পড়া প্রবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ নিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন। বৈঠকের পর সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। বিদেশে কর্মসংস্থান তৈরিতে আরও কী কী সম্ভাবনা তৈরি হতে পারে সে বিষয়ে আরও তথ্য প্রতিবেদনে জানাতে বলা হয়েছে। ব্যাংক আমানতের সুদ হার কমে যাওয়ায় ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানে টাকা রাখছেন গ্রাহকরা। বেশি মুনাফার আশায় ছোটখাটো প্রতিষ্ঠানে সঞ্চয় করছেন অনেকে। এতে একদিকে বিনিয়োগের ভবিষ্যৎ যেমন ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে কমছে ব্যাংক আমানতের পরিমাণ। ফলে ব্যাংক খাতে তারল্য সংকটের পাশাপাশি অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যদিও আমানতের সুদ হার কম নয় বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। কাপড়ের ব্যবসা করেন রাজশাহীর মামুনুর রশিদ। আয় থেকে সংসার খরচ চালানোর পাশাপাশি করছেন সঞ্চয়। বেশি মুনাফার আশায় তিনি টাকা জমা রাখছেন স্থানীয় একটি এনজিওতে। আমরা যে সঞ্চয় রাখি, এই সঞ্চয়ের উপরেও আমরা মুনাফা পাই এবং যখন খুশি তখন আমরা প্রয়োজন বোধে সঞ্চয় থেকেও আমরা টাকা নিতে পারি। ঝুঁকিপূর্ণ জেনেও অধিক মুনাফার আশায় এমন ছোটখাটো এনজিও সহ নানা প্রতিষ্ঠানে টাকা রাখছেন অনেকেই। ব্যাংকে থেকে ওই জায়গায় লাভ বেশি পরিমাণ, এই জন্য আমরা ওই জায়গায় টাকা রাখছিলাম। হঠাৎ করে যখন 1-1.5 কোটি টাকা 2 কোটি টাকা হয়েছে, তখন একদিন হঠাৎ করে উনি এখান থেকে উদাও। তবে আমানতের সুদ হার কম নয় মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ব্যাংকের পাশাপাশি সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে। বর্তমানে ব্যাংক আমানতে সর্বোচ্চ 6% সুদ দেওয়া হয়। স্কিম ভেদে সঞ্চয়পত্রে এ হার 10 থেকে 11 ভাগ। যেখানে আপনার 5% আপনার 6% ব্যাংক থেকে কিন্তু গভর্নমেন্ট সঞ্চয়পত্র করতে পারে, সীমিত তাদের হয়ে যায়, তারা অন্য জায়গায় বিনিয়োগ করবে, সেটা তাদের স্বাধীনতার ব্যাপার। তারা ব্যবসা করতে পারে, বিনিয়োগ করতে পারে, সেটা তো একান্ত তাদের নিজের ব্যাপার। আমরা মনে করছি না বা গভর্নমেন্ট মনে করছে না যে ডিপোজিটের রেট খুব কম। এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত জুনে ব্যাংকগুলোতে মোট আমানত ছিল 13,55,000 কোটি টাকা। জুলাইয়ে তা 5 ভাগ কমে দাঁড়িয়েছে 12,84,000 কোটি টাকায়। বিশ্লেষকরা বলছেন, আমানতের সুদ হার কম হওয়ায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহী হচ্ছেন গ্রাহক। এতে কমছে সরকারের অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ, যা ব্যাংকিং খাতে সংকট তৈরির পাশাপাশি অর্থনীতিতে ফেলতে পারে নেতিবাচক প্রভাব। এখন সঞ্চয়টা অভ্যাস করতে হলে বা এই সঞ্চয়টা বাড়াতে হলে ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে, সরকার কর্তৃক স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানে আমাদের সুদের হার বাড়াতে হবে। তার মানে 9-6 বেড়া জাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। টাকা সঞ্চয়ের ক্ষেত্রে মুনাফার চেয়ে নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে আমানতকারীদের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় ক্ষতিগ্রস্ত সিএসএমই বা কুটির, ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য পুনঃ অর্থায়ন তহবিলের ঋণ বিতরণের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে তহবিলের মঞ্জুরকৃত ঋণের 50 ভাগ এই খাতে বিতরণ করা যাবে। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়, এতদিন সিএসএমই খাতে নিয়ম ছিল বিতরণকৃত ঋণ বা বিনিয়োগ স্থির সর্বোচ্চ 50% অর্থ পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। এসব শর্তের কারণে এসএমই খাতের ঋণ ছাড়ে ধীরগতি ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে মঞ্জুরকৃত ঋণ বা বিনিয়োগ সীমার সর্বোচ্চ 50 ভাগ অর্থ পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। এর আগে রোববার করোনায় ক্ষতিগ্রস্ত পেশাজীবী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ নিম্ন আয়ের মানুষের জন্য গঠিত 3,000 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল থেকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর অর্থ নেওয়ার সীমা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। গ্রামীণ বেশিরভাগ নারী উৎপাদনের সাথে জড়িত, তবে পণ্য বিক্রিতে বাজারের সাথে তাদের সংশ্লিষ্টতা খুবই কম বলছে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড। সকালে এক ভার্চুয়াল আলোচনায় কথা জানায় সংস্থাটি। তারা জানান, গ্রামীণ বেশিরভাগ নারী বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে থাকেন, তবে উৎপাদিত পণ্য বিক্রির ক্ষেত্রে বাজারের সাথে সংশ্লিষ্টতা খুবই কম তাদের। এ কারণে তাদের আয় চলে যাচ্ছে পুরুষদের হাতে। সংস্থাটি আরও জানায়, করোনার কারণে বাজারে ক্রেতা কম থাকায় পণ্য বিক্রি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য। তাই পণ্য বিক্রিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে একটি প্রকল্প হাতে নিয়েছে অ্যাকশন এইড।
ঢাকার উত্তরায় রূপায়ণ সিটি পরিদর্শন করেছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের শীর্ষ নেতারা। অত্যাধুনিক ও সুবিশাল প্রকল্পের বাস্তবায়ন দেখে সন্তোষ জানান তারা। প্রিমিয়াম মেগা গেটওয়ে কমিউনিটি ঢাকার উত্তরার রূপায়ণ সিটি গড়ে উঠেছে 134 বিঘা জমিতে, যার 63% খোলামেলা। এছাড়া আন্তর্জাতিক বিমানবন্দর ও মেট্রো রেল কাছে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে জানান সংশ্লিষ্টরা। কমিউনিটি ক্লাব, মসজিদ, খেলার মাঠ, স্কুল, জগিং ট্র্যাক এবং গাড়ি চলাচলের আলাদা রাস্তা রয়েছে রূপায়ণ সিটি উত্তরাতে। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সোমবার ডিএসইতে প্রধান সূচক DSEX 32 পয়েন্ট বেড়ে 5003 পয়েন্টে অবস্থান করছে। এ সময় 1879 কোটি 49 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে 154 কোটি 92 লাখ টাকা কম। হাত বদল হওয়া 356টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 154টির, কমেছে 151টির এবং অপরিবর্তিত রয়েছে 51টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি হাত বদল হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 101 পয়েন্টের বেশি এবং লেনদেন হয়েছে 18 কোটি 86 লাখ টাকার শেয়ার। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সঙ্গে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হচ্ছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যে পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 110 টাকা 57 পয়সায়। বেড়েছে ইউরোর দরও, বিনিময় হয়েছে 100 টাকা 76 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 25 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 22 টাকা 74 পয়সায়। অপরিবর্তিত রয়েছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতে দিনারের দর কমেছে, বিনিময় হচ্ছে 278 টাকা 56 পয়সায় এবং মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 20 টাকা 48 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।